সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা তোমাদের নিজ নিজ কর্মে ব্যস্ত আছো। আজকে আমরা নাটকের আরেকটা দৃশ্য কিছু পাঠ করব। এর মধ্যে আমরা প্রথম অঙ্কের প্রথম এবং দ্বিতীয় দুটো দৃশ্য আমরা পাঠ করেছি কিছু অংশ। সেখানে তো আমরা দেখেছি প্রথম দৃশ্যে ফোর্ট উইলিয়াম দুর্গের পতন হয়েছে, ইংরেজরা আশ্রয় নিয়েছিল। দ্বিতীয় দৃশ্যে যা দেখা গেছে সেটা হচ্ছে ভাগীরথী নদীতে উইলিয়াম জাহাজে, এবং সেখান থেকে উত্তরণের একটা পথও তারা শেষ পর্যন্ত বের করে নিয়েছে। আলীনগরের দেওয়ান বা প্রশাসক মানিক চাঁদের সঙ্গে তারা গুপ্তচরের মাধ্যমে কৌশলে হাত করে সেখান থেকে উঠে আবার ব্যবসা বাণিজ্য নানা কিছু, এবং এর মধ্যে আবার নবাবের সঙ্গেও সম্পর্কের সূত্রটাও আমরা খুঁজে পেয়েছিলাম দ্বিতীয় দৃশ্যে। তৃতীয় দৃশ্যে আমরা হয়তো আরেকটি নতুন ঘটনা দেখতে পাবো, কারণ এখানে দেখা যাচ্ছে তৃতীয় দৃশ্যের স্থান হচ্ছে গসেটি বেগমের বাড়ি। গসেটি বেগম হচ্ছে নবাব সিরাজদৌল্লার খালা, যে সিরাজদৌল্লাকে পছন্দ করে না। তার একটা ছেলে আছে শওকত জং, সে তাকে নবাবিতে নিযুক্ত করা অর্থাৎ নবাব বানানোর এক ধরনের একটা স্বপ্ন কল্পনার মধ্যে ব্যস্ত রয়েছে, এবং সেটা যদি করতে হয় তাহলে কেউ তো নবাব সিরাজদৌল্লাকে সরিয়ে দিতে হবে তার সিংহাসন থেকে। আর সেটা করতে হলেই তাহলে বিশাল একটা ষড়যন্ত্রে জাল পাততে হবে, এবং এই ষড়যন্ত্রর জন্য কিছু পক্ষ সেখানে থাকবে। সিরাজের পক্ষের লোক পক্ষ ত্যাগ করছে কিনা, কিংবা ইংরেজরা যুক্ত হচ্ছে কিনা, এই নানা রকমের বিষয়গুলো নিয়ে এই দৃশ্যের মধ্যে নাটকের দেখি নাটকীয়তা কতটুকু অপেক্ষা করছে আমাদের জন্যই। তার জন্যেই কিন্তু দৃশ্যটি আমাদের পাঠ করতে হবে। কারণ সময় লেখা আছে 1757 সাল 10 অক্টোবর, স্থান গসেটি বেগমের বাড়ি। শিল্পী বৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে যাদের নাম বলা আছে: গসেটি বেগম, উমেদ চাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রাইসুল জোহালা, রায়দুল্লভ, প্রহরী, সিরাজ, মোহনলাল, নর্তকী, বাদকগণ। এটা হচ্ছে মঞ্চে তারা প্রবেশের পর্যায়ক্রম অনুসারে নামগুলো এখানে লেখা হয়েছে। তো ব্র্যাকেটের একটি অংশ সংলাপের আগে যা আছে তা এইটুকু বুঝবার জন্য আমরা আরেকটু দেখে নিই। প্রৌঢ়া বেগম ঝাঁক জমকপূর্ণ জলসার সাজে সজ্জিতা আসরে উপস্থিত রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ। দেখো, এইগুলো কিন্তু নবাবের সভাসদ সকলেই। বাদক এবং নর্তকী সুসজ্জিত খানসামা, তাম্বুল এবং তাম্রকূট পরিবেশন করছে। একজন বিচিত্র বেশি অতিথির সঙ্গে আসরে প্রবেশ করল উমেদ চাঁদ। প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ে নাচ শেষ হলো, সকলের হাততালি। অর্থাৎ আগে থেকে একটা জলসা আসর চলছিল সেই গসেটি বেগমের বাড়িতে। তার এক পর্যায় থেকেই উন্মোচিত হচ্ছে নাটকের দৃশ্যপট। প্রথমেই আমরা দেখছি গসেটি বেগমকে সংলাপ বলতে, যেহেতু তিনি আয়োজক, তার বাড়িতেই আয়োজন। বসুন উমেদ চাঁদজি, কারণ একটু আগে শুনলাম উমেদ চাঁদ প্রবেশ করেছে, ওই মুহূর্তে নাচ থেমে গেল। তাহলে তারা উমেদ চাঁদের অপেক্ষায় ছিল। তার অপেক্ষার প্রহর শেষ করার জন্যেই মূলত ওই নৃত্যবাদ্যের আয়োজন চলছিল। বসুন উমেদ চাঁদজি, সঙ্গের মেহমানটি আমাদের অচেনা বলে মনে হচ্ছে। অর্থাৎ উমেদ চাঁদ বিচিত্র বেশে এক অতিথিকে নিয়ে আসতেন, সেই অতিথি তো এখানে অপরিচিত, তারা তার পরিচয় জানতে চাইছেন। উমেদ চাঁদ বলতে যথাযোগ্য সম্মান দেখিয়ে, অর্থাৎ গসেটি বেগমের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক, যা সংলাপ নয় তার অঙ্গভঙ্গির মধ্যেই প্রদর্শিত হয়েছে। মাফ করবেন বেগম সাহেবা, উনি একজন জবরদস্ত শিল্পী। আপনার সঙ্গে অল্প দিনের পরিচয়, কিন্তু তাতেই না, আমার সঙ্গে অল্প দিনের পরিচয়, কিন্তু তাতেই আমি ওর কেরামতিতে একেবারে মুক্ত। আজকের জলসা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি। আসলে সে তার একজন বাহক হিসাবে কাজ করবে, তো এই জন্যই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। রাজবল্লভ বলছে, তাহলেও একজন অতিথি, তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান। এই কথাটা বলার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি নিশ্চয়ই এখানে এমন কিছু গোপন আলোচনা সিদ্ধান্ত হবে যেটি অপরিচিত অচেনা কারোর পক্ষে জানলে পরে তাদের সমস্যা হতে পারে। উমেদ চাঁদ বলছেন, না না, সেসব কিছু ভাবতে হবে না। দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসলে জলসায় কেরামতি করে বেড়ান।
জগৎ শেঠ বলছে, তাহলে আরম্ভ করুন উস্তাদজি, দেখি নাচনেওয়ালের ঘুঙুর আর ঘাগরা বাদ দিয়ে আপনার তারিফ করা যায় কিনা। গোষ্ঠীটি রাজবল্লভের দৃষ্টি বিনয় হয়ে আগন্তুকের আসরে মাঝখানে গিয়ে দাঁড়ালো। উস্তাদজির নামটা রাইসুল জহালা। তখন রায়দুল্লভ তার নাম শুনে একটু বিদ্রোহীর সুরে বলছেন, জাহেলদের রইস। রাইসুল জহালা হচ্ছে বোকাদের, কেউ কেউ আবার বলে মূর্খদের সর্দার। তাহলে এই নামের গৌরবে আপনি উমিচাঁদজিকে পথ জিগিয়ে এলেন। এরপরে সকলে হাসছে। তো যা হোক, উমিচাঁদ এখানে তখন একটু রুষ্ট চিত্তে তখন তাকে বলতে শুরু করলো, আমি তো বেশক জাহেল, তা না হলে আপনারা সরশুদ্ধ দুধ খেয়ে গোফ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ের কাছে যেতে না যেতেই হাড়ের কালি মেখে গুল বাগা বনে যায়। সেটি এখন একটা তর্ক সংঘাত বিরোধীর মধ্যে চলে যাচ্ছে। এর মধ্য দিয়ে গসেটি বেগম এটা থামাবার চেষ্টা করলেন, আপনারা বড় বেশি কথাকাটি করেন শুরু করেন উস্তাদজি। তো যা হোক, এরপরে তারা কিছু নৃত্যবাদ্য ইত্যাদি চললো, সেটা আমাদের জানবার খুব বেশি প্রয়োজন হবে না। তারপর থেকেই যখন নাচনেওয়ালিকে আবার এর মধ্যে বিদায় করে দিলে প্রয়োজন অনুযায়ী তাকে আবার তলব করা হবে। এর মধ্যে তাদের আসল কথাগুলো শুরু হয়ে যাচ্ছে। এখন শুরুটা কে কীভাবে করবে এটি বিষয়। সুতরাং রায়দুল্লভ তা শুরু করবার জন্য বেগম সাহেবকে বলছেন, বেগম সাহেবা আরম্ভ করুন। গোষ্ঠীটি বলছে, আপনারা তো সব জানেন, এখন খোলাখুলিভাবে যার যা বলার আছে বলুন। তার মানে আমরা জানি না, কিন্তু তারা জানে। আমরা জানবো তাদের সংলাপের মধ্য দিয়ে আস্তে আস্তে ঘটনার পট উন্মোচিত হবে তখনই। সুতরাং তারা জানেন বলে বলছে কেন এখানে বসা হয়েছে, আজকের উদ্দেশ্য কী আয়োজনের, তারা জানেন। সুতরাং যারা তাদের এই কাজ সম্পাদন করবে এবং এই কার্য সম্পাদনের বিনিময়ে তার কার কী চাওয়া পাওয়ার আছে, সব কিছু তারা খোলাখুলিভাবে বলে তখন একটা সিদ্ধান্তে আসা যাবে। ঘসেরি বেগম রায়দুল্লভকে সেই কথাই বললেন সকলের উদ্দেশ্য করে। জগৎ শেঠ বলছে, সিরাজদৌল্লার বিরুদ্ধে শওকত জঙ্গকে আমরা পরোক্ষ সমর্থন দিয়েছি, কিন্তু শওকত জঙ্গ নবাব হলে আমি কি পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন। জগৎ শেঠ তিনি জানিয়ে দিলেন, সিরাজদৌল্লার বিরুদ্ধে শওকত জঙ্গকে আমরা পরোক্ষ সমর্থন দিয়েছি। আগেই বলেছি, শওকত জঙ্গ হচ্ছে গসেটি বেগমের সন্তান, আর গসেটি বেগমের সঙ্গে সিরাজদৌল্লার সম্পর্ক হচ্ছে খালা, সিরাজদৌল্লার খালা, তিনি মায়ের বোন। তো সুতরাং এখন সে খালাতো ভাই নবাব হবে, খালা সেটি কামনা করছেন। তার জন্য সিরাজের বিরুদ্ধে একটা অভিযানে তাকে নামতে হবে। এই জন্য এই সিরাজের সভাসদদেরকে নিয়েই, যারা ইতিমধ্যে সিরাজের প্রতি অত্যন্ত বিরূপ কিংবা বিরুদ্ধ মনোভাবাপন্ন হয়ে গেছে, তাদেরকে নিয়ে এই বৈঠক তার বাড়িতে। তখন বলছে, ঠিক আছে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু তিনি যদি নবাব হন তাহলে আমরা কী পাবো। তিনি বলছেন, তিনি নিজে আমি কী পাবো তা পরিষ্কার করে তিনি জানতে চান, তার ভবিষ্যৎটাকে তিনি নিশ্চিত করতে চান। গোষ্ঠীটি বলছে, শওকত জঙ্গ আপনাদেরই ছেলে, সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাই তো নবাব হয়ে বসবেন। হ্যাঁ, গোষ্ঠীটি আবার বলছে, শওকত জঙ্গ আপনাদেরই ছেলে, সেই নবাবি পেলে প্রকারান্তরে আপনারা তো দেশের মালিক হয়ে বসবেন। রায়দুল্লাহ বলছেন, এটা কোনো কথা হলো না, যিনি নবাব হবেন আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম। দেখো এখানে নামটা সে অত্যন্ত বিরক্তি সহকারে একটু ঘুরিয়ে দিলেন। রায়দুল্লভকে দুর্লভ রাম বললেন, এটা হচ্ছে তার বিরক্তির অভিপ্রকাশ। রায়দুল্লাহ বলছে, বেশ আপনার কথা শেষ করুন, কিন্তু মনে রাখবেন কথা শেষ হবার পর আর কোনো কথা উঠবে না। জগৎ শেষে আবার কী কথা, অর্থাৎ এই স্বার্থের বিষয় তো পরস্পর ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তখন রাজবল্লভ বলছে, আপনারা তর্কের ভিতরে যাচ্ছেন, আলোচনা শুরু করার আগেই খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার। বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক। তার মানে তাদের একটা সংখ্যা যে আছে, সংখ্যার কথাও স্মরণ করিয়ে দিলেন জগৎ শেঠ। রাজবল্লভ সেই সংজ্ঞার কথা স্মরণ করে দিলেন। কিন্তু তখন তার জবাবে জগৎ শেঠ বলছে, কথা ঠিক, কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয়। মাফ করবেন বেগম সাহেবা, আমি কোলাকুলি বলছি। ওই যে বেগম সাহেব বলছেন কোলাকুলি বলতে, একত্র করে একটা ভূমিকা করার পর কোলাকুলি তিনি বলছেন।
আমি খোলাখুলি বলছি, অস্বীকার করে লাভ নেই। দেখো তোমাদের বইতে এখানে অঙ্গীকার শব্দটা চাপানো হয়েছে, এটা ভুল, এটা অঙ্গীকার নয়, এটা হবে অস্বীকার। কেটে ঠিক করে নেবে তোমরা। অস্বীকার করে লাভ নেই যে শওকত জঙ্গ নিতান্তই অকর্মণ্য, ভাঙের গ্লাস আর নাচোয়ারে ছাড়া সে আর কিছুই জানে না। কাজেই শওকত জঙ্গ না বাপবে নামমাত্র, আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার এবং পরোক্ষ তার নামে দেশ শাসন করবে রাজবল্লভ। পরিষ্কার করে ভবিষ্যতে কী হতে যাচ্ছে সেই একটা চিত্র জগৎ শেঠ তুলে ধরল। সুতরাং এই পরিপ্রেক্ষিতে সে আর নিজের প্রাপ্য সম্পর্কে অবগত না হয়ে কী করে কাজে অংশগ্রহণ করবে, এটি স্বাভাবিক। স্বার্থবাদীদের পক্ষে এটাই সমীচীন। রায়দুল্লাহ বলছে, ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলেই হোসেন কুলি খাঁকে প্রাণ দিতে হয়েছে। এই সংলাপটি আসলে এখানে একটু প্রক্ষিপ্ত বলে মনে হয়, কারণ ওই ঘটনার কোনো বিষয় এই নাটকের মধ্যে না এনে ইতিহাস থেকে এইভাবে তুলে আনা, এটা নাটকের ক্ষেত্রে সঙ্গত হয়েছে বলে এই সংলাপটি যখন আনলেন তাহলে এখানে আরও কিছু তথ্য তিনি আনতে পারতেন। তো যা হোক, আমরা সেটাকে বাদ রেখেই আমাদের আলোচনা চালিয়ে যাব। তখন জগৎ শেঠ বলছে, আমি তা বলছি না, তাছাড়া এখানে সে কথা অবান্তর। আমি বলতে চাইছি যে শওকত জঙ্গ নবাবি পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে, আমাদের তেমন আশা নেই। কাজেই আমাদের পক্ষে নগদ কারবারই ভালো। অর্থাৎ একেবারে নিরেট প্রতিশ্রুতি, এই হবে, এই পাবে, এই পাওনা, এই সমস্ত বিষয়গুলো সুনির্দিষ্ট করে তিনি জানতে চান। গছেটি বলছে, ধনকুবের জগৎ শেঠকে নকয়েত অর্থ দিতে হলে শওকত জঙ্গের যুদ্ধের খরচ চলবে কী করে। জগৎ শেঠ নামটা জগতের সবার উপরে তার অর্থবৃত্তির জন্য তার স্থান। সুতরাং জগৎ শেঠ তো ধনকুবের, বৃত্তের মালিক, তাকে যদি নগদ অর্থ দিতে হয় তাহলে যুদ্ধের খরচ চালানো তো তার পক্ষে অসম্ভব হবে। স্বাভাবিকভাবেই কথা বলছেন, কিন্তু জগৎ শেঠ তার উত্তরে বলছেন, না না, আমি নগদ টাকা চাইছি না, যুদ্ধের খরচ বাবদ টাকা আমি দেব, অবশ্য আমার যা সাধ্য, কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জনামা সই করে দিলেই আমি নিশ্চিন্ত হতে পারি। ওই যে বললাম, তার প্রাপ্য সুদ আসলে যা, তার সম্পর্কে নিশ্চিত হওয়া। তারপর হচ্ছে যুদ্ধের খরচ যা লাগে সব আমি দেবো, আমার সেবৃত্ত তো আছে। কিন্তু যুদ্ধ শেষে যখন আপনারা ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তখন কিন্তু আমার এই যে টাকাটা আসল ব্যয় হলো, আসলের একটা সুদ আছে, দুটো মিলিয়ে যে আমি কত টাকা পাবো এবং সেই প্রাপ্তির একটা অঙ্গীকারনামা, কর্জনামা, চুক্তিপত্র যদি সই করে দেন, তাহলে আমি নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে কাজে যোগদান করতে পারি। রায়দুল্লাহ বলছে, আমাকেও পদাধিকারের একটি একরারনামা সই করে দিতে হবে। হচ্ছিল অর্থের ব্যাপারে, হচ্ছে পদের অর্থ সে চাচ্ছে না। এরপরে প্রহরীর প্রবেশ, গসেটি বেগমের হাতে পত্র দান। গসেটি বেগম চিঠি খুলতে খুলতে বলছে, সিপাহশালার মির্জাফরের পত্র পড়তে পড়তে। মির্জাফর কিন্তু উপস্থিত নেই, অন্যরা মির্জাফর তারা সভাসদদের বড় বড় সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন। মির্জাফর পত্র দ্বারা তারা বক্তব্য প্রেরণ করেছেন। তিনি শওকত জঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছেন। মির্জাফরের চিঠি এইভাবে পড়লেন গসেটি বেগম। রাজবল্লভ যে বহুত খুব অমিচাঁদ, আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দাওয়া নেই, আমি সকলের খাদেম, খুশি হয়ে যে যা দেন তাই নিই, কাজেই এতক্ষণ আমি চুপ করে আছি। রায়দুল্লাহ পদাধিকারের একরারনামা চাইছে, জগৎ শেঠ কর্জনামা সই চাইছে, চুক্তিপত্র চাইছে। অমিচাঁদ কি চুপ করে বসে থাকবে? অন্যদের চেয়ে সে কম কিসে? তাই সে বলছে, আমি এতক্ষণ চুপ করে চাইলাম, কিন্তু এখন কিছু বলবার আছে, সেই পথটা সে করছে। গসেটি বেগম বলছে, আপনারা যদি কিছু বলার তাকে এখনই বলে ফেলুন। অমিচাঁদ, নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিপাহশালার প্রস্তুতি আমার পছন্দ হয়েছে, তাই বলছি। ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়েছে। দেখো, সে একটা বিশাল ভূমিকা হচ্ছে, সরাসরি বলতে যাচ্ছেন, আসলে তার পাওনাটা সে খুব বড় রকমের করে আদায় করতে চায়। তাই সে বলছে, নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিপাহশালার প্রস্তুতি আমার পছন্দ হয়েছে, তাই বলছি। ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে, সিরাজদৌল্লার পতনে তাদের কাম্য। শওকত জঙ্গ এখনই যদি আঘাত হানতে পারেন, তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন, তবে জয় তার অবধারিত।
সে পরামর্শটা দিল কীভাবে কোন সময় যুদ্ধ শুরু করা যাবে, কীভাবে জয়লাভ করবে। এই কথাগুলো পরবর্তীতে সে তার মোক্ষম সময়ে পাবনার কথাটা বলবেন। কিন্তু উমিচাঁদ কথা বলার পরে গোসেরি বেগম একেবারে গোসেরি বেগম খুব আকাঙ্ক্ষিত কিংবা উত্তেজিত বলবো, এইভাবে তিনি বলছেন, সিরাজের পতন কে না চায়। সকলে যেন সিরাজের পতন কামনা করছে, সুতরাং সেই সুযোগ তিনি ব্যবহার করতেছেন অনেকটা সেই রকম। কিন্তু উমিচাঁদ বলছে অন্তত আমরা চাই, কেউ চাক বা না চাক, কারণ সিরাজউদ্দৌলা নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে। গসেটি বলছে সিরাজ সম্বন্ধে উমিচাঁদের বড় বেশি আশঙ্কা। উমিচাঁদ বলছে কিছুমাত্র না বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। আমি দৌলতের পূজারী, তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শওকত জঙ্গিকে চাইবে কেন? আমি কাজ কত দূর এগিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ। দেখো সে তার নিজের লোভটা, লালসাটা কি অকপটে চমৎকারভাবে প্রকাশ করে ফেললেন। তিনি বলছেন দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়ে বড়। আমি দৌলতের পূজারী, তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শওকত জঙ্গিকে কেন আমি চাইব? সুতরাং তার জন্য সে কিছু কাজও করে এসছে। কী কাজ করেছে? এই পকেট থেকে একটা চিঠি বার করে গোসেরি বেগমের হাতে দিল, অর্থাৎ তার মূল্য ক্রমাগত বেড়ে যাচ্ছে এখন গোসেরি বেগমের কাছে। গোসেরি চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হলো, এ হচ্ছে ড্রেক সাহেবের চিঠি। এই যে মূল্যটা বাড়িয়ে দিলেন, এইটি আসলে আসল স্বাক্ষর কিনা আসল চিঠি কিনা সেটারও একটা শঙ্কা এখানে করা যেতে পারে। তো যাই হোক, আমরা এরপরে উমিচাঁদ বলছে আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন। দেখুন রাজ্য দখল, পদ দখল, এদের কাজ, কিন্তু উমিচাঁদ একজন গুপ্তচর হয়ে সে নিজে থেকে কিছু কিছু প্রস্তাবও দিয়ে আসছেন। এতে বোঝা যায় তার দূরত্বতা কত ব্যাপক এবং বিস্তৃত। গোসেরি পত্র পড়তে বলছে লিখেছেন শওকত জঙ্গ যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে, তাহলে সিরাজউদ্দৌলার পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। রাজবল্লভ বলছে আমাদের বন্ধু শিবাসালার, মির্জাফর, রায়দুর্লভ, ইয়ার লুৎফ খান ইচ্ছা করলে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। এই কথাটা বলবার সঙ্গে সঙ্গেই দেখা গেল ব্র্যাকেটের বাইরে হঠাৎ তুমুল কোলাহল, সকলেই সচকিত। গোসেরি বেগম কোলাহলের কারণ জানবার জন্য যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচওয়ালাদের ডেকে পাঠালেন। প্রায় সঙ্গে সঙ্গে তারা সদল বলে কামড়ায় এলো এবং নৃত্যবাদ্য শুরু হয়ে গেল। অর্থাৎ একটা আশঙ্কার এখন সংগঠিত হতে যাচ্ছে, যারা আয়োজক এখানে তাদের জন্যেই। তখন রাজবল্লভ ওদেরকে তাড়াতাড়ি বললেন আরম্ভ করে জলদি। এরপরে নাচ শুরু হয়ে গেল। ঘুঙুরের আওয়াজ ওঠার পরপরেই সবেগে কামরায় ঢুকলেন নবাব সিরাজউদ্দৌলা, পেছনে মোহনলাল, সবাই তড়িৎ বেগে দাঁড়ালো। নাচওয়ালাদের নাচ থেমে গেল। নবাব এখন হাজির, অর্থাৎ নবাব এই সব গোপন তথ্য জেনে ফেলেছেন, তারপর এখানে এসেছেন তাদের দমাবার জন্যে। গোসেরি বেগম নবাবকে দেখে বিতরুদ্ধ কণ্ঠে নবাব। সিরাজ বলল কী ব্যাপার কালাম্মা, বড় ভারী জলসা বসিয়েছেন? গোসেরি বেগম একটু বিতত হয়ে গেছে মারাত্মকভাবে, কিন্তু কিছুটা আত্মস্থ হওয়ার চেষ্টা করেই তিনি বললেন এরকম জলসাই নতুন নয়। সিরাজ বলছে তা নয়, তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনায় আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। আর তার সভাসদরাই তো এখানে উপস্থিত, এর চেয়ে সেরা লোক তো আর এখানে নেই। এবং তারাই বা কেন গোপনে এখানে আয়োজন হবে এই জলসা, সিরাজ কিছু জানবে না। সুতরাং গোসেরি বেগম জবাব দিচ্ছে নবাবকে নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন। দেখো এই সঙ্গে সঙ্গে এই সংলাপের স্বাভাবিক সংলাপ এটা হতে পারে না পরে, কিন্তু এই যে তিনি যে অপ্রকৃত হয়েছে, অস্বাভাবিক হয়েছেন, ভীত হয়ে গেছেন, বেসামাল হয়ে যাচ্ছেন, নিজেকে আর সামলাতে পারছে না, তার এই প্রমাণ। নবাবকে নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন। সিরাজ বলছেন নাচ গানের মাহফিলের জন্য দৌড়িতে কড়া পাহারা বসিয়ে রেখেছেন খালাম্মা, তারা তো আমার উপরে গুলি চালিয়ে দিয়েছিল প্রায়। দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলসা এত করে মর্সিয়া শুরু হয়ে যেত। মর্সিয়া মানে শোক, মৃত্যুর পরে তো আমরা শোক করি, নবাব এত করে মৃত্যুবরণ করতেন এবং এখানে জলসায় শোক শুরু হয়ে যেত। তিনি বলছেন হঠাৎ কণ্ঠে অবিচল তীব্রতা ডালে, এতটুকু স্বাভাবিকভাবে বলেছিল, তারপরে হঠাৎ করে সে তার নবাবের ক্ষমতা প্রয়োগের এবং এর সঙ্গে কণ্ঠস্বরে যে পরিবর্তন তা সাধিত হয়ে গেল। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ
আপনারা এখন যেতে পারেন। মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম। এরপর ঘসেটি বেগমকে উদ্দেশ্য করে তৈরি হয়ে নিন, খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয়। নবাব তার হুকুম জারি করলেন। ঘসেটি রোষে চিৎকার করে উঠে বলেন, তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসছ? তোমার এতখানি স্পর্ধা? অক্ষমের আর্তনাদ। সিরাজ তখন বলছে, এতে ক্রুদ্ধ হওয়ার কি আছে? আম্মা আছেন, আপনিও তার সঙ্গে প্রাসাদে থাকবেন। ঘসেটি বলছে, মতিঝিল ছেড়ে আমি এক পাও নড়ব না। তোমার প্রাসাদে যাব? তোমার প্রাসাদে বাজ পড়ে খান খান হয়ে যাবে। অভিসম্পাত করি। তারপর সে কাঁদতে শুরু করলো। সিরাজ অবিচলিত, তার অভিসম্পাতে সে এতটুকু বিচলিত হচ্ছে না। তিনি আবার পুনরায় বলেছেন, তৈরি হয়ে নিন খালাম্মা, আপনাকে আমি নিয়ে যাব। ঘসেটি বলছে, মাতম করতে করতে, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না। রাজবল্লভ বলছে একটু ইতস্তত করে, জাহাপনা কি সত্যিই, মানে রাজবল্লভ জানতে চাচ্ছেন যে সিরাজ কি সত্যিই যা বলেছেন তা বাস্তবায়ন করবে। সিরাজ বলছে উত্তপ্তভাবে অনেকটা, আপনাদের চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ। নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার সামিল। আশা করি অপ্রিয় ঘটনার ভিতর দিয়ে তা আপনাদের স্মরণ করে দিতে হবে না। রাজবল্লভ প্রভৃতি প্রস্থানোদ্যত হল। তারপরে, হ্যাঁ শুনুন রায়দুল্লভ, শওকত জঙ্গকে আমি বিদ্রোহ ঘোষণা করেছি। তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি। আপনি তৈরি থাকবেন, প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে। তারপর রায়দুল্লভ হুকুম তামিল করছেন, হুকুম জাহাপনা। তারা সকলে নিষ্ক্রান্ত হলেও ঘসেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলেন। সিরাজ বলছেন, মোহনলাল আপনাকে নিয়ে আসবে কালাম্মা, আপনার কোনো রকম অমর্যাদা হবে না। এরপরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন সিরাজ, চলেই যাবেন। তারপর শেষ সংলাপটি আমরা দেখব ঘসেটি বেগমের। সে তো আর কিছুই করতে পারছে না। সভাসদরা সকলে প্রস্থান করলো, সবাই চলে গেলেও এতক্ষণ যাদের নিয়ে আয়োজন ছিলেন এখন তিনি সে একা। তারপর, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ, নবাবি করতে হবে না বেশি দিন, কিয়ামত নাজিল হবে, আমি তা দেখব। এইরকম আর্তনাদের মধ্য দিয়ে দৃশ্য শেষ হলো। তাহলে এই দৃশ্যে আমরা দেখলাম যে নতুন একটি ঘটনা, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শওকত জং বিদ্রোহ ঘোষণা করছে এবং এই বিদ্রোহ ঘোষণার জন্যেই শওকত জং যতটা উদ্গ্রীব তার চাইতে বেশি উদ্গ্রীব হচ্ছে ঘসেটি বেগম। এবং তার শওকত জংয়ের চরিত্র স্বভাব সম্পর্কেও এই সংলাপের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি। এবং তার এই আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে নবাবের সভাসদরা এবং সেই সঙ্গে ইংরেজদেরকে সংযুক্ত করে নবাবের বিরুদ্ধেই একটা যে ইংরেজরা যেই ষড়যন্ত্র করছে তাকে সরাবার কিংবা তাকে বশ্যতা স্বীকার করিয়ে তাদের সুবিধা আদায়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটা প্রাসাদ ষড়যন্ত্র। আর দুই ষড়যন্ত্র মিলেই হয়তো নবাবের পতন করছে। সেটি কীভাবে কতটা নাটকীয় পদ্ধতিতে রীতি অনুসরণ করে আমরা সেটা আরও কয়েকটা দৃশ্য পড়বার পরেই আমরা বুঝতে পারবো নাটকীয় গতিবেগটা কতটুকু শৈল্পিক পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। তোমরা বিষয়গুলো আর একটু ভালো করে দেখবে, যা পড়েছো এটাও একটু পড়ে বারবার সেই নাটকীয় উৎকণ্ঠা, দ্বন্দ্ব, এই যে কথাগুলো বলেছিলাম তা একটু বার করবার মিলাবার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নাটকের বাকি আরও কিছু অংশ পাঠ করার পরেই আমরা দেখব কতটুকু পড়া যায় আর আলোচনাটা কীভাবে শুরু করা যায়। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।